ওকে, আগে তোমাদের রুল কল করো দেখি কয়জন। সাজ্জাদ দোহা, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণী হোসেন মিম, রায়ান, মেহরুন্নেসা মৌ, বোর্ড ক্লিয়ার দেখতে পাও সবাই? রায়ান কবির, আরাধ্য একান্ত, রাইসা মোর্শেদ, সামিয়া নূর। তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা তাই বলো আগে। এভরিথিং ক্লিয়ার স্যার। আয়েশা রহমান, সামানিয়া কোথায় থাকে? সামিয়া নূর তোমার না ফ্রেন্ড? তারপরে ওই যে চাকমাগুলো আছে ওরা কই? ওরা কি ক্লাসগুলো করে? সামিয়া নূর তোমার উদ্দেশ্যে বলছে, তোমার না বেস্ট ফ্রেন্ড তারা? সামানিয়া, তারপরে ওই যে চাকমাগুলো। দায়াং ত্রিপুরা, দায়াং কই? লাবণী ত্রিপুরা কই? হ্যাঁ, তারা আসছে। তারা কি হেঁটে হেঁটে আসছে নাকি হাঁটা শুরু করছে, নাকি বাই এয়ার আসছে, এরোপ্লেনে আসছে? আচ্ছা, ওকে, আমরা শুরু করি। দেখো, চ্যাপ্টার 1 পড়ছিলাম তাই না? চ্যাপ্টার 1 আমরা ওই দিন পড়েছিলাম বয়েলস ল। আজকে আমরা পড়বো চার্লস ল। কি পড়বো? চার্লস ল। চার্লস ল। দেখো, চার্লস ল পড়ার আগে আমাদের ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক, আমাদের মেন যে পার্টগুলো আছে সেটা ম্যাথ করার সময় ইউনিটগুলো আমরা চেঞ্জ বুঝি না। যেটা প্র্যাকটিক্যালি আমরা দেখি একটা স্টুডেন্ট সব পারে, বোঝে, কিন্তু সে ইউনিট চেঞ্জ করার সময় সে আর পারে না। কখন কোন ইউনিটটা ইউজ করব, কোথায় কোন ইউনিটটা ইউজ করব, এটা তখন তারা বোঝে না। তো আমি কিছু ইউনিট সম্বন্ধে, যেহেতু এখানে সবই ম্যাথ এই চ্যাপ্টারের, সো আমি এখানে তোমাদের আগে ইউনিট সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। সেটা হলো, যেমন দেখো, ইউনিট অফ টেম্পারেচার আগে আমি লিখি। ইউনিট অফ টেম্পারেচার কখন কি বসাবো? ইউনিট ইউনিট অফ টেম্পারেচার। দেখো, ইউনিট অফ টেম্পারেচার, ইউনিটগুলো কি টেম্পারেচারে? যেমন ডিগ্রি সেলসিয়াস, তারপরে কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, এই সমস্ত স্কেলগুলো আছে আমাদের। ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল। এর মধ্যে আমরা মেনলি অঙ্কগুলোতে কেলভিন স্কেল ইউজ করব। অন্য যে কোনো স্কেলেই থাকুক না কেন, আমরা ফাইনালি টেম্পারেচারটা নেব কেলভিন স্কেলে। এখন রিলেশন কি? রিলেশন হলো আমাদের কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইকুয়ালস টু 273 কেলভিন, আর পার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের জন্য 1 কেলভিন করে বাড়ে। কিন্তু টেকিং 0 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা 273 কেলভিন ধরে নেব। সো যদি থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা লিখব 10 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু 283 কেলভিন। তাহলে একটা কথা বুঝলাম যে টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারের ইউনিট সবসময় আমরা কেলভিন স্কেলে ইউজ করব। মেইনলি সেলসিয়াস স্কেল থাকবে অথবা কেলভিন স্কেল থাকবে অঙ্কতে। আর যদি ফারেনহাইট স্কেল থেকেই থাকে, তাহলে তোমরা রুলটা তো জানো কি,
c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। এটা দিয়ে তুমি সেলসিয়াস স্কেলে বের করতে পারো, করে তারপরে কেলভিন স্কেলে চলে যাও। আরেকটা আছে k মাইনাস 273/5, এটাও আছে আমাদের। তাহলে আমাদের যদি বলা হয় যে টেম্পারেচার, আমরা এই ম্যাথগুলোতে যে কোনো ধরনের ম্যাথে টেম্পারেচার ইউনিট কিসে লিখবো? আমরা লিখবো কেলভিন স্কেলে। মনে থাকবে যদি দেওয়া থাকে টেম্পারেচার মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে টেম্পারেচার কি হবে? টেম্পারেচার টি ইকুয়ালস টু হবে এখানে আমাদের মাইনাস 15 প্লাস 273 কেলভিন। তাহলে এই ইউনিট আমাদের হবে, এখানে যা হবে তত কেলভিন হবে। গেল একটা বিষয়। এখন আসো ভলিউমটা আমরা কিভাবে লিখব? ভলিউমের ইউনিট এরপর লিখি নেক্সট ভলিউম। দেখো দেখো ভলিউম, ভলিউম হলো আমাদের মিটার কিউবে করবো সবসময়। মিটার কিউব বা যেটা থাকবে, যদি কম্পারিজন থাকে তাহলে প্রথমটার যে ইউনিট নিবে শেষেরটাও সেই ইউনিটে নিবে। তো ভলিউমের অ্যাকচুয়াল ইউনিট কি? মিটার কিউব। ভলিউমের ইউনিট হলো মিটার কিউব। মিটার কিউব হলো ইউনিট। আর মিটার কিউব মানে কি? যেমন 1 মিটার কিউব মানে কত? 10⁻³ dm কিউব, অথবা আমাদের 1000 লিটার। কত আছে দেখো, 1000 লিটার। আসলে এই যে 1 মিটার কিউব সমান 10⁻³ dm কিউব কিভাবে এসেছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখো 1 মিটার কিউব ইকুয়ালস টু, আমরা লিখতে পারি না 1 মিটার হোল কিউব? লিখতে পারি তো। তাহলে এখানে লেখা যায় 1 মিটার। 1 মিটার মানে কত? দেখো, কিলয়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তার মানে কি? মিটারের সাথে এক ঘরে, অর্থাৎ 10। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 1 মিটার কিউব সমান 1 মিটার ইকুয়ালস টু 10 ডিএম কিউব। 10 ডেসিমিটার। ডেসিমিটার তাহলে এত হোল কিউব। তাহলে লেখা যায় 10 ইন্টু 10 ইন্টু 10 ডিএম কিউব। তাহলে কত লেখা যায়? 1000 ডিএম কিউব। তাহলে 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 ডিএম কিউব। আরেকটা জিনিস দেখো, 1 লিটার ইকুয়ালস টু 1 ডিএম কিউব। 1 লিটার ইকুয়ালস টু 1 ডিএম কিউব। তাহলে বলতে পারি না 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার? বলতে পারি না আমরা? এই যে ইউনিটগুলো তোমাকে কনভার্সন করা শিখতে হবে। অনেক স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টই পারে না অ্যাকচুয়ালি, যে যখন ডিএম কিউব থেকে সিএম কিউব। আবার দেখো আরেকটা জিনিস, 1 ml ইকুয়ালস টু 1 cm কিউব, 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1000 ml ইকুয়ালস টু 1000 cm কিউব। তাহলে 1000 লিটার মানে 1000 ml ইকুয়ালস টু, তাহলে 1000 cm কিউব। তাহলে 1000 ml মানে 1 লিটার। তাহলে আর 1000 cm কিউব মানে 1 dm কিউব। তাহলে আমরা লিখতে পারি 1000 cm কিউব ইকুয়ালস টু 1 dm কিউব। কতগুলো লিখলাম আমি? তাহলে এখন যদি আমি লিখি, একটু ফ্রেশ করে লিখি, তাহলে লেখা যায় 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার ইকুয়ালস টু 1 ডিএম কিউব ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। এই লাইনটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা। আরেকটা জিনিস জানার চেষ্টা করবা, 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার ইকুয়ালস টু 1000 ডিএম কিউব। এই লাইন দুটো মনে রাখলেই আশা করা যায় ভলিউমের ইউনিট নিয়ে আর কোনো টেনশন থাকবে না। ভলিউমের ইউনিট নিয়ে আর কোনো টেনশন থাকবে না। স্টুডেন্ট 17 জন অনলাইনে, এগুলো কি আমি বুঝি না। সবাই কারা কারা আছে দেখি। তার মধ্যে আমাদের টিচাররাই তো 2-3 জন। সালসাবিল ইসলাম, আচ্ছা ওকে। এখন আমরা দেখে নিই, তাহলে ইউনিট অফ টেম্পারেচার দেখলাম, ইউনিট অফ ভলিউম দেখলাম। ইউনিট অফ প্রেসারটা কি আমরা একটু দেখে আসি। ইউনিট অফ প্রেসার, দেখো ইউনিট অফ প্রেসার। আসলে প্রেসারের ডেফিনেশন কি? প্রেসার হলো ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া ইজ কল্ড প্রেসার। তাহলে প্রেসারের ইউনিট হলো প্যাসকেল।
প্যাসকেল আমরা ইউনিট দেব। আর মনে রাখবে 1 প্যাসকেল এসআই ইউনিটে, এটা এসআই ইউনিটে প্যাসকেল হলো ইউনিট। আর যদি অন্যভাবে করি ম্যাথমেটিক্যালি, তাহলে ফোর্সের ইউনিট নিউটন আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কয়ার। তাহলে লেখা যায় নিউটন মিটার ইনভার্স 2। তাহলে ডেফিনেটলি 1 প্যাসকেল ইকুয়ালস টু লেখা যায় 1 নিউটন মিটার ইনভার্স 2। 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 মিটার ইনভার্স 2। এখন প্যাসকেলের সাথে কিলো প্যাসকেলের রিলেশন তো বোঝো, কিলো মানে তাহলে 1 কিলো প্যাসকেল ইকুয়ালস টু কত হবে? 1000 প্যাসকেল হবে। অথবা লিখতে পারি 1000 নিউটন মিটার ইনভার্স 2 হবে। এখন আরেকটা রিলেশন আছে, অ্যাটমসফিয়ারের সাথে রিলেশনটা কি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখো অ্যাটমসফিয়ারের সাথে 1 atm প্রেসার মানে কত? 1 atm প্রেসার মানে হলো, মনে রাখবে 76 মিলিমিটার প্রেসার মার্কারি প্রেসার, মার্কারি প্রেসার অর 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। অথবা আর লেখা যায়, যদি আমি এসআই ইউনিটে কনভার্ট করি তাহলে ভাই এত কিলো প্যাসকেল, এত কিলো প্যাসকেল। তাহলে এত কিলো প্যাসকেল হলে 1 atm প্রেসার, যদি atm প্রেসার সমান এত কিলো প্যাসকেল, এটা মনে রাখবে, কনফিউশন মনে হচ্ছে। এত কিলো প্যাসকেল অর্থাৎ 101.325 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের 1 atm প্রেসার যদি আমরা এসআই ইউনিটে কনভার্ট করি তাহলে 101.325 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল অথবা 101.325 কিলো প্যাসকেল। এটাই হলো আমাদের মোটামুটি প্রেসারের সাথে রিলেশন। তাহলে আমাদের প্রেসার, ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ টেম্পারেচার, ইউনিট অফ ভলিউম, যদিও এগুলো সেই ছোট থেকে শিখে আসছো, তারপরেও তোমাদের ক্লারিফাই করার জন্য আমি তোমাদেরকে দিলাম। এখন আমরা পড়বো চার্লস ল। দেখি চার্লস ল। চার্লস লতে কি বলা হয়েছে একটু পড়ে আসি, অথবা গেলুসেক ল বলা হয় এটাকে। চার্লস ল, চার্লস ল। দেখো চার্লস ল, এখানে আমরা অনেকেই ভুল লিখি, আমরা টিচারও হয়তো অনেকেই আমরা একটু উল্টা পাল্টা বলে ফেলি মাঝে মধ্যে। কারণ চার্লস ল স্টেট করতে গেলে আমরা অনেকেই এখনো জানি না, আমরা যে কথাটা লিখি সেই লেখাটা অনেকেই লেখে, সেই লেখাটা কিন্তু লেখা যাবে না। সেই লেখাটা কি এবং এটা লিখলে কিন্তু কেটে 0 দিবে, সেই লেখাটা আমি বলছি আগে। সেটা লেখে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, লেখে অ্যাট কনস্ট্যান্ট। চার্লস মানে কি? প্রেসার কনস্ট্যান্ট। অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অর্থাৎ প্রেসার কনস্ট্যান্টে the volume of definite mass of a gas is directly proportional to the temperature। এটা সবাই লেখে। At constant pressure the volume of definite mass of a gas is directly proportional to the temperature। এটা সবাই লেখে, আর এটা লিখলেই কাটা যাবে। এটা হলো ফাইন্ডিংস, এটা হলো আমরা যখন ডিডিউস করার পরে গিয়ে আমরা এটা লিখতে পারি, বাট অ্যাকচুয়ালি চার্লস ওইভাবে স্টেট করেনি। চার্লস বলতেছে যে কোনো গ্যাসের ভলিউম যদি কনস্ট্যান্ট প্রেসারে রাখা হয় তাহলে তার টেম্পারেচার ইনক্রিজ অথবা ডিক্রিজ করলে আমাদের এটা ভলিউমটা বাড়বে। সে বলছে কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভলিউমটা ছিল তারপরে যদি 1 ডিগ্রি বাড়াও তাহলে ওই অরিজিনাল ভলিউমের 1/273 পার্টস ইনক্রিজ হবে। আর যদি ডিক্রিজ করি 1 ডিগ্রি তাহলে 1/273 পার্টস অফ অরিজিনাল ভলিউমে ডিক্রিজ হবে। এখন জানি না বুঝতে পেরেছো কিনা। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোনো গ্যাসের যে ডেফিনিট ভলিউম, সেই ভলিউম ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে পার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ অথবা ডিক্রিজ করলে কতটুকু? অরিজিনাল ভলিউমের 1/273 পার্টস। দ্যাট ইজ দ্য আমাদের চার্লস ল, এবং চার্লস এইভাবে বলছে। এখন দেখি তোমরা বুঝতে পেরেছো কিছু? আমি আর একটু ক্লিয়ার করে বলি। দেখো আবার শোনো, মনে করো এই একটা গ্যাসের ভলিউম এই পর্যন্ত একটা ডেফিনিট ভলিউম আছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা কোনো ডেফিনিট অ্যামাউন্ট অফ গ্যাসের ভলিউম, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ডেফিনিট ভলিউম। এখন এটাকে যদি আমি, তবে এখানে কন্ডিশন হলো প্রেসারটা কনস্ট্যান্ট রাখবে, এখানে প্রেসারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে।
এখন যদি টেম্পারেচার ইনক্রিজ করি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলাম, তাহলে কি ভলিউমটা একটু বেড়ে যাবে। এইটুকু ভলিউম, কতটুকু ভলিউম বাড়লো জানো? সেই ভলিউমটা হবে এই টোটাল যে ভলিউম ছিল তার 173 পার্টস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভলিউম যদি এটা ভি নট থাকতো, তাহলে এটা হতো ভি নট বা এখানে তোমার ভি1 দাও, তাহলে ভি1 প্লাস 1/273 parts of original volume into T1 degree Celsius, and 1 ডিগ্রি হলে তাহলে 1 হবে, 2 হলে এখানে 2 হবে, 3 হলে 3 হবে, এইরকম। তাহলে এটা হবে V0 প্লাস V0 of 273 into T1। তাহলে এখানে যদি আমি কমন নিই, তাহলে V0 যদি কমন নিই, V0 তাহলে লেখা যায় 1 প্লাস 273 T1, তাহলে এটা লেখা যায় V0 273 প্লাস T1 বাই 273 লেখা যায় না? তাহলে আমাদের বলা হচ্ছে যে কোনো একটা ডেফিনিট ম্যাস অফ গ্যাসের যদি ভলিউম ডেফিনিট ম্যাস অফ এ গ্যাসের প্রেসার কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার যদি ইনক্রিজ অথবা ডিক্রিজ করি, তাহলে গ্যাসের ভলিউম ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে। প্রশ্ন হলো কতটুকু ইনক্রিজ হবে? পার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে অরিজিনাল ভলিউমের সাথে এই পরিমাণ ভলিউম অ্যাড হবে, অর্থাৎ 1/273 পার্টস অফ ইটস অরিজিনাল ভলিউম, এইটুকু ইনক্রিজ হবে। আর যদি টেম্পারেচার ডিক্রিজ করে অর্থাৎ -1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিয়ে আসি প্রেসার কনস্ট্যান্ট রেখে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে 1/273 পার্টস অফ অরিজিনাল ভলিউম এটা ডিক্রিজ হয়ে যাবে। এখন যদি বলা হয় স্যার আমাদের ভলিউম ছিল 0 ডিগ্রিতে V0, ধরে নেন এটা 100 সেন্টিমিটার কিউব ভলিউম ছিল, তাহলে আমি যদি প্রেসার কনস্ট্যান্ট রাখি স্যার, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এর ভলিউম কত হবে আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি বলতে পারবো। কতটুকু হবে দেখে নাও। তাহলে আমি বলবো যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভলিউম V10 মানে 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু অরিজিনাল ভলিউম কত? 100 সেন্টিমিটার কিউব, এবার প্লাস 1/273 parts of original volume 100 into 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কত হবে? 100 প্লাস 1000 ডিভাইডেড বাই 273 এত সেন্টিমিটার কিউব। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভলিউম এট কনস্ট্যান্ট প্রেসারে। অর্থাৎ যদি একটা ফিক্সড প্রেসারে টেম্পারেচার বাড়িয়ে ফেলি, তাহলে গ্যাসের ভলিউম আমাদের বাড়বে, আর গ্যাসের ভলিউম কমবে আমাদের কতটুকু, সেটা একটা ক্যালকুলেশন করে বলা হয়েছে। চার্লস বলেছে যে পার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজে আমাদের ভলিউমটা ইনক্রিজ অথবা ডিক্রিজ হয় 1/273 পার্টস অফ ইটস অরিজিনাল ভলিউম এট কনস্ট্যান্ট প্রেসার। দ্যাট ইজ দ্য চার্লস ল। দেখি এখন কয়জন বুঝছো আমি একটু দেখতে চাই। কি অবস্থা, স্টুডেন্ট না থাকলে আমি ক্লাস নিয়ে কি বগর করে কি করবো? আমি বন্ধ করে দিয়ে বসে থাকি। এই ধরনের টেন্ডেন্সি থাকলে ক্লাস করার দরকার নেই, সবাই ঘুমাও অথবা ক্লাস করার দরকার নেই। ক্লাস করতে একটা মোবাইলের সামনে বসে থাকতে যদি তোমাদের কষ্ট হয়, শুয়েও থাকা যাইতো, তাই না? এটা তো ক্লাস না। এটা যদি কষ্ট হয় তো হোক, সমস্যা নেই, থাকতে হবে না। যারা আসো তোমরা চলে যাও লাইন থেকে। এইরকম 8-10 জনের ক্লাস আমি নেব না। 13 জন সর্বোচ্চ 18 জন আমি দেখছি। এই 18 জন 16 জন 15 জনের ক্লাস নিয়ে কি করবো বলো? একটা লেকচারের ভ্যালু আছে অনেক বেশি। তাহলে চার্লস লটা আমি পুরোপুরি লিখে দিই, লেখো আমার সাথে সাথে চার্লস লটা। এইভাবে ক্লাস নিয়ে at constant pressure, লেখো at constant pressure the volume of definite mass of a gas increases or decreases by 1/273 parts
of volume at 0 degree Celsius for each degree Celsius increases or decreases. এটা হলো আমাদের চার্লস ল, এইভাবে লিখতে হবে। অর্থাৎ at constant pressure the volume of definite mass of a gas increases or decreases by 1/273 parts of the volume at 0 degree Celsius for each degree Celsius increase অথবা decrease করলে। অর্থাৎ পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ অথবা ডিক্রিজ করলে তার ভলিউমের 1/273 পার্টস ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে। যদি 1 ডিগ্রি ডিক্রিজ করি, যে টেম্পারেচার আছে সেটা যদি ডিক্রিজ করি, টেম্পারেচার কমায় 1 ডিগ্রি, তাহলে এই পরিমাণ অরিজিনাল ভলিউমের এই পরিমাণ অরিজিনাল ভলিউম থেকে এই পরিমাণের আমাদের কমে যাবে। আর যদি বাড়ায় তাহলে 1/273 পার্টস অফ অরিজিনাল ভলিউমের এই পরিমাণ অ্যাড হবে। এটাই হলো আমাদের মূল কথা। এখন যদি এটা এক্সপ্লানেশন দিই তাহলে আমরা একটু লিখি ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন। দেখো একদম ক্লিয়ার করে দিই। ম্যাথমেটিক্যাল explanation আমরা লিখব let the volume of definite mass of a gas at 0 degree Celsius temperature be V naught, এটা আমরা ধরে নিলাম, and at 1 degree Celsius temperature volume be V1 ধরলাম। তাহলে what will be the volume at V1? তাহলে হবে দেখো ওই যে আমি কোন করেছিলাম, তাহলে V1 equals to, তাহলে এখানে বাড়িয়েছি না 1 ডিগ্রি, আগে ছিল 0 তে V naught, তাহলে 1 ডিগ্রি আমি বাড়ালাম, তাহলে কতটুকু বাড়বে? অরিজিনাল ভলিউমের সাথে 1/273 পার্টস অফ অরিজিনাল ভলিউম ইনটু 1। এখানে 1 দিতে পারি অথবা আমরা T দিতে পারি। আমরা এখানে যেহেতু T মানে 1 ডিগ্রি সেলসিয়াস, এখানে T, তাহলে এখানে কত হবে? V0 প্লাস V0 T ডিভাইডেড বাই 273, এটা আমরা করলাম। তাহলে দেখো এখানে লিখতে পারি V0 প্লাস এই যে V0 T, এটাকে আমরা লিখতে পারি এই V0 T, এই কোএফিশিয়েন্টটাকে আমরা আলফা ধরলাম, আলফা T, এটা আমরা আলফা ধরলাম। তাহলে V1 ইকুয়ালস টু, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, অর্থাৎ V1 ইকুয়ালস টু V0 প্লাস আলফা T। এখন যদি T1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তার ভলিউম যদি V1 এবং V2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এটা VT দাও, এখানে T ডিগ্রি তো এখানে T দাও। এখন যদি আমরা এবার আসি আমরা, এখন যদি বলা হয় T1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউম বি V1 and V2, তাহলে আমরা কি লিখতে পারি? Let at temperature T1 and T2 the volume of the gas be V1 and V2, then we get from equation এত, এখান থেকে আমরা কি পেতে পারি? তাহলে V1 equals to দেখো V0 প্লাস, এটা সমান আমরা কি লিখছি? V0 273 ইনটু T1 লিখতে পারি। তাহলে এটা লিখতে পারি V0 T1 ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? V0 কমন নিতে পারি। তাহলে V0 কমন নিলে লেখা যায় 1 প্লাস T1 বাই 273। তাহলে এখানে লিখতে পারি আমরা V0 equals to 273 plus T1 divided by 273, আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা কি একটা কেলভিন স্কেল, তাহলে এটা T1 এই সমান পর্যন্ত আমরা লিখতে পারি V0 বড় হাতের T1 divided by 273। এখানে নোট দিই 273 plus T1 equals to ক্যাপিটাল T1, এটা আমাদের একটা গেল নোট। এবার যদি আমরা T2 টেম্পারেচার ভলিউম যদি V2 হয়, তাহলে আমরা লিখতে পারি সিমিলারলি আমরা লিখতে পারি V2 equals to V0 plus
ভি নট ইন্টু T2 ডিভাইডেড বাই 273, তাহলে ভি নট 1 প্লাস T2 273, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় ভি নট 273 প্লাস T2 ডিভাইডেড বাই 273, তাহলে এখান থেকে লেখা যায় ভি নট ইন্টু এইটুকু সমান আমরা লিখতে পারি T2 ডিভাইডেড বাই 273। এই ইকুয়েশনটাকে আমরা দিই 2 নাম্বার ইকুয়েশন, এটা দিয়ে আমরা 3 নাম্বার ইকুয়েশন, অর্থাৎ V2 ইকুয়ালস টু, এখানে আমাদের সাইড নোট দিতে হবে 273 প্লাস T2 ইকুয়ালস টু বড় হাতের T2, তাহলে V1 টা পেলাম এখানে এটা, আর V2 টা পেলাম আমরা এটা, আমি এখানে বক্স করে রাখলাম, এটা V2 V1 আর এটা হলো আমাদের V2। তাহলে এখন V1 ডিভাইডেড বাই V2 যদি করি তাহলে কি পাবো, দেখো দেখো এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আগে লিখে নাও, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আগে লিখে নাও। দেখা যায় না ফুল, এখন দেখা যায়? আচ্ছা, এখন যদি আমরা 1 ডিভাইডেড বাই 2 করি, দেখো 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3 উই গেট 2 ডিভাইডেড বাই 3 উই গেট, তাহলে কি লেখা যায় V1 বাই V2, V1 বাই V2 ইকুয়ালস টু, এটা লেখা যায় V নট T1 বাই 273, আর এটা লেখা যায় V নট T2 বাই 273। এটা ক্যালকুলেশন করলে এটা ক্যান্সেল হয়ে যায়, 273 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে V1 বাই V2 ইকুয়ালস টু থাকবে T1 বাই T2, আলটিমেটলি এটা থাকবে, এটা আমাদের গেল V1 বাই V2 ইকুয়ালস টু T1 বাই T2। এটার মানে কি, এই যে ইকুয়েশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, V1 এর সাথে T1 এর ডাইরেক্টলি প্রপোর্শনাল, V2 এর সাথে T2 এর ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে আমরা কি লিখতে পারি, এখন যদি এটাকে ইয়ে করে লিখি তাহলে লেখা যায় V বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, V1 বাই V1 ইকুয়ালস টু T1 বাই T2 ইকুয়ালস টু, এরকম যদি হয় তাহলে আমরা V বাই T লিখতে পারি না, তাহলে আমরা লিখতে পারি এটা আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, তাহলে এইভাবে লিখবো আমরা, তাহলে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, ইট মিন্স V বাই T, কারণ V বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 ডট 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 ইকুয়ালস টু Vn বাই Tn ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি, তাহলে আমাদের লিখতে পারি V বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে V বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট লিখলে আমরা কি লিখতে পারি, V ইনটু, এখান থেকে লেখা যায় অর V ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু T বড় হাতের T, তাহলে লেখা যায় না V আর কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন পরিবর্তে আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু T, তাহলে V প্রপোর্শনাল টু T, তাহলে V প্রপোর্শনাল টু T কখন আসছে, আগেই বলেছি এক কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে V প্রপোর্শনাল টু T, দেখো আমি ডিডিউস করলাম যে at constant pressure the volume of a definite mass of a gas is directly proportional to the temperature, কিন্তু এই লাইনটা যদি প্রথমে লেখো তাহলে মাস কিন্তু দিবে না, কাটা 0। তাহলে আমরা ফাইনালি যে ডিসিশনে আসলাম সেটা হলো at constant pressure the volume of definite mass of a gas is directly proportional to the temperature। তোমাদের অপিনিয়নটা আমি দেখি, তোমাদের এটা দেখি কতটুকু বুঝছো, বলো এখন কতটুকু বুঝছো, না বুঝতে আমাকে বলো স্যার এখানে বুঝতে পারিনি। তাহলে ফাইনালি আমি ডিডিউস করলাম যে at constant pressure the volume of definite mass of a gas is directly proportional to the temperature, কিন্তু আসলে লটা কি, লটা হলো হচ্ছে আমাদের যে at constant pressure the volume of definite mass of a gas increases or decreases by 1 by 273 parts of the volume at 0 degree Celsius temperature for each degree Celsius temperature increase or decreases, that is the আমাদের law। কিন্তু তুমি যদি বলো যে at constant pressure the volume of definite mass of a gas is directly proportional, হ্যাঁ এটা ফাইনালি আসে, বাট এটা লিখলে হবে না, এই জন্য আমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এটাই আসে চার্লস ল, এবং চার্লস লর এক্সপ্লানেশন সহ 3 মার্কসে যদি প্রশ্ন আসে তাহলে পারতে হবে।
তোমাদের অপিনিয়ন আমাকে জানাও, এবং তোমরা বুঝতে পারলে বলো, না বুঝতে পারলেও বলো, জানাও আমাকে, এখনো সুযোগ আছে। কিন্তু একটা জিনিস শেখার পরে যদি বলো স্যার এটা বুঝিনি আর একটু বুঝাবেন, তখন কিন্তু রাগ করবো। হয়তো নেক্সট ক্লাসে স্যার চার্লস লটা কি জানো আমি জিজ্ঞাসা করবো, পারতে হবে। হ্যাঁ, v1/v2 equals t1/t2 again there is a v1/t1 equals to v2/t2, yes। এই যে এটা আমি এখান থেকে এটা নিয়ে গেলাম, দেখো আমি আবার একটু ক্লারিফাই করে দিই। v1 এর সাথে t1 এখানে নিলাম, v1/t1, তাহলে v2 টা ওখানে নিয়ে যাও, v2/t2, মনে থাকে? আচ্ছা, যখন আমরা বয়েলস ল পড়েছিলাম তখন এরকম পড়েছিলাম না, p1 v1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকম পড়েছিলাম না? তাহলে আমরা pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট পড়েছিলাম না? কনস্ট্যান্ট পড়েছিলাম। তাহলে আমরা লিখতে পারি না p1 v1 ইকুয়ালস টু p2 v2 ইকুয়ালস টু p3 v3 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু pn vn ইকুয়ালস টু কনস্ট্যান্ট, লিখছিলাম না? তাহলে এটা আমরা কি লিখতে পারি, v1/t1 ইকুয়ালস টু v2/t2। এখন যদি n নাম্বার অফ ভলিউম আর টেম্পারেচার হয় তাহলে লিখতে পারি না? এটা তো আমি দুটো ধরেছি, t1 আর t2 টেম্পারেচার ভলিউম v1 আর v2। যদি n নাম্বার অফ ভলিউম টেম্পারেচার হয় অর্থাৎ t1 t2 3d ডট ডট tn হয়, তাহলে ইকুয়েশনটা কি হবে, v1/t1 ইকুয়ালস টু v2/t2 ইকুয়ালস টু v3/t3 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু vn/tn ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে সবগুলো কি একই রকম হচ্ছে না? কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ফিগার। অর্থাৎ ভলিউম যদি বাড়ে তাহলে টেম্পারেচার বাড়াতে হবে, এটার মানে হলো এই। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি v1/t1, তার মানে v/t ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মানে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, কনস্ট্যান্ট। তাহলে লিখতে পারি না v ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু t। তাহলে v ইকুয়ালস টু কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইনের পরিবর্তে লিখতে পারি প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনাল টু t, এই হলো আমাদের ল। আর এখানে এক কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম অফ ডেফিনিট মাস অফ এ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। ওকে, এখন আসা যাক এই সামিয়ানুর আর কি তোমাদের সেই ইয়েরা কই, লাবণ্য, তারপরে যে ওয়ামিয়া জামিল, ওরা কই? ওয়ামিয়া ওরা কই? ওদেরকে খবর দাও, ওদের একদম দেখো কি বলি আমি। আচ্ছা, এখন একটা দেখো, হোয়াট ইজ এসটিপি, লেখো হোয়াট ইজ এসটিপি। এসটিপি মানে কি? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি মানে লেখো, এসটিপি মিন্স স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন। আর প্রেসারটা কত হবে, 1 atm প্রেসার। প্রেসারটা হবে 1 atm প্রেসার আর টেম্পারেচারটা হবে 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড 1 atm প্রেসার ইজ নোন অ্যাজ এসটিপি। আর এই এসটিপি তে কোন গ্যাসের যে ভলিউম, এসটিপি তে কোন গ্যাসের ভলিউম কত থাকে, এক এসটিপি তে ভলিউম অফ 1 মোল অফ গ্যাস, the volume বা মোলার ভলিউম লিখতে পারি, the volume of 1 mole of any gas occupies কত, 22.4 লিটার। এই পরিমাণ গ্যাস, অর্থাৎ যদি এসটিপি তে কোনো গ্যাস রাখা হয়, এসটিপি মানে কি, যেখানে টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন আর প্রেসারটা হবে 1 atm প্রেসার, তাহলে সে যে জায়গাটা অকুপাই করবে যে কোনো গ্যাস 1 মোল, সেটা হবে 22.4 লিটার। অর্থাৎ যদি তুমি এখানে 1 মোল গ্যাস নাও, 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম। আর এখানে যদি তুমি 1 মোল কার্বন ডাই অক্সাইড নাও, 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে 44 গ্রাম, এটাও এসটিপি। তাহলে এর ভলিউম যদি 22.4 লিটার হয়, ডেফিনেটলি এর ভলিউম হবে 22.4 লিটার। অর্থাৎ the volume of 1 mole of any gas at STP সেটা হলো 22.4 লিটার। এটা অ্যাভোগাড্রোস একটা ল, হাইপোথিসিস। তুমি আসো।
আচ্ছা, নেক্সট দেখি আমরা। লেখো হোয়াট ইজ এসএটিপি। লেখো হোয়াট ইজ এসএটিপি। এসএটিপিটা আমরা দেখি। হোয়াট ইজ এসএটিপি। পরীক্ষা কিন্তু এটা আসে যেহেতু আনকমন। এসএটিপি মানে স্ট্যান্ডার্ড, লিখে নাও। এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখন এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে যে টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিফার টু দ্য প্রেসার অফ, অর্থাৎ কোনো গ্যাসের টেম্পারেচারটা যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিই, তাহলে সে যে পরিমাণ প্রেসার এক্সার্ট করবে সেই প্রেসারটা হবে 10 টু দি পাওয়ার আমাদের 2 কিলো প্যাসকেল। প্রেসারটা হবে 10 টু দি পাওয়ার 2 কিলো প্যাসকেল, অর্থাৎ 100 প্যাসকেল, 100 কিলো প্যাসকেল প্রেসার হবে যদি আমরা কোথায় নিই? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসারের ভ্যালু হলো টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, ইট মিন্স 298 কেলভিন। তখন প্রেসারের ভ্যালুটা হবে 100 কিলো প্যাসকেল, অর্থাৎ 100 কিলো প্যাসকেল প্রেসার আর 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 100 কিলো প্যাসকেল প্রেসারের যে কন্ডিশন সেটা হলো এসএটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। হোয়াট ইজ দ্য প্রেসার অ্যাট এসএটিপি? আমরা বলবো 100 কিলো প্যাসকেল। হোয়াট ইজ দ্য টেম্পারেচার অ্যাট এসএটিপি? আমরা বলবো 25 ডিগ্রি সেলসিয়াস অর 298 কেলভিন। এখন ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন প্রেসারের আমরা চার্লসের যে ল, সেই ল দিয়ে আমি একটা ম্যাথ দেখাই তোমাদের। দেখো চার্লস ল। তাহলে চার্লস ল এর ইকুয়েশন আমরা কি দেখেছি? চার্লস ল এর ইকুয়েশন দেখেছি যে v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2, এটা চার্লস ল। আর বয়েলস লতে কি দেখেছি? p1 v1 ইকুয়ালস টু p2 v2। অন্ততপক্ষে আমরা এই দুইটা ইকুয়েশন আমরা পড়েছি। গত ক্লাসে একটা পড়েছিলাম, সেটা হলো p1 v1 ইকুয়ালস টু p2 v2, এটা হলো বয়েলস ল ছিল। আর চার্লস ল শিখলাম আমরা v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2। এই যে v1 বাই t1, এটার মানে রিলেশনটা কি? v1 বাই t1, তার মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে। আর p1 v1 তার মানে কি? একটা বাড়লে আরেকটা না কমলে তাহলে কি ইকুয়াল হবে না? এই যে p1 যদি বাড়ে তাহলে v2 কমে গেছে, তাই আমাদের এটা ইকুয়াল হয়েছে। তাহলে যদি মানে পাশাপাশি থাকে, মাল্টিপ্লাইড থাকে, তাহলে বুঝতে হবে মাল্টিপ্লাইড থাকলে ইনভার্সলি প্রপোর্শনাল ওই দুটো টার্মের মধ্যে। যেমন দেখো p প্রপোর্শনাল টু, আমরা যদি বলি v প্রপোর্শনাল টু 1 বাই p, তাহলে দেখো মাল্টিপ্লাই হবে, অর্থাৎ pv ইকুয়ালস টু k কনস্ট্যান্ট। আর যদি এরকম হয় v প্রপোর্শনাল টু t, তাহলে দেখো আমাদের ভাগ হবে v ডিভাইডেড বাই t ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটার মানে কি? টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে কনস্ট্যান্ট প্রেসারে, আর এটা প্রেসার বাড়লে ভলিউম কমে যায়, এটা বয়েলস ল। তাহলে বয়েলস ল এটা চার্লস ল। এই দুটো ইকুয়েশন আমরা শিখেছি। এখন আসো অঙ্ক করা যাক। একটা অঙ্ক লেখো। দেখো at certain temperature, তাড়াতাড়ি করো, at certain temperature তোমরা করে আমাকে आंसर বলবে। at certain temperature, certain pressure and at 17 degree Celsius temperature, the fixed amount of a gas has volume of 0.73 liter without change in pressure,
at what temperature the volume of gas will be, the volume of gas will be 0.85 লিটার। ওকে, আগে লিখে নাও, লিখা হলে আমাকে বলো, বা তোমরা না লিখলেও তোমরা করতে পারো। লেফট সাইডে দেখা যায় না, ওকে, লেফট সাইডে দেখা যায় না, এখন দেখা যায় লেফট সাইডে, এখন আশা করি দেখা যায়। ওকে, আচ্ছা, বোর্ড দেখা যায় না, এখন দেখতে পারছো? একটা জিনিস দেখো, 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার ভলিউম ছিল 0.73। কত টেম্পারেচারের ভলিউম? তাহলে ভলিউম কি বাড়ছে না? ভলিউম ছিল 73, এখন ভলিউম বাড়ছে না? তাহলে ভলিউম বাড়লে অবশ্যই যে আনসারটা হবে, যে টেম্পারেচার 17 এর উপরে হবে, 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে হবে, এটা সত্য। কারণ তোমার কনস্ট্যান্ট প্রেসারে চেঞ্জ উইদাউট চেঞ্জ ইন প্রেসার, তার মানে এটা কার ল? এটা আমাদের চার্লস ল। যেহেতু প্রেসার চেঞ্জ করা হয় নাই, প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম ছিল 17 ডিগ্রিতে 0.73, আর এখন বলতেছে কত টেম্পারেচার ভলিউম মোর দেন 0.73, অর্থাৎ ভলিউমটা বেড়ে গেছে। ইট মিন্স টেম্পারেচার অবশ্যই ফাইনাল টেম্পারেচার মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ 17 ডিগ্রি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? তুমি যদি ডিগ্রি তো রাখো তাও হবে, কিন্তু এখানে অঙ্কগুলো যেহেতু রেশিও, তো এখানে এক ইউনিটে তুমি রাখতে পারো। তাহলে টেম্পারেচার, তারপর টেম্পারেচার সব সময় কেলভিনে করবে। টেম্পারেচার T1, ইনিশিয়াল টেম্পারেচার লিখতে হবে। ইনিশিয়াল টেম্পারেচার T1 equals to 17 degree Celsius, 273 plus 17 equals to 290 Kelvin. ভলিউম V1 equals to, যেটা লিটার আছে 0.73 লিটার, ফাইনাল ভলিউমটা এখানে লিটার আছে 0.85, নো নিড টু চেঞ্জ লিটার। আর ফাইনাল টেম্পারেচার T2 equals to what? we know V1 by T1 equals to V2 by T2। তাহলে আনসার করে এখানে T2 equals to হবে আমাদের V2 by V1 into T1। V2 কত? 0.85, V1 হলো আমাদের 0.73, আর টেম্পারেচার হলো আমাদের 17। তাহলে এটা তুলে দাও, 85 into 17 divided by 73, তাহলে T2 equals to 85 into 17 divided by 73। ক্যালকুলেট করে আমাকে জানাও কত। ক্যালকুলেট করে আমাকে জানাও কত হয়, দেখো। ক্যালকুলেট করে আমাকে জানাও কত হয়। থ্রি 337.67 কেলভিন, আর এখানে টেম্পারেচার ছিল 290 কেলভিন। তাহলে টেম্পারেচার বাড়াতে হয়েছে, ভলিউম যেহেতু ইনক্রিজ হয়েছে, তাহলে টেম্পারেচার বাড়াতে হয়েছে। এই হলো আমাদের আনসার। ওকে, তাহলে তোমরা যে কাজটা করবা বাসায় বসে, এই যে প্রেসারের যত ম্যাথ আছে, বই আছে তোমাদের কাছে, প্রেসারের যত ম্যাথ আছে সব করবা, অর্থাৎ চার্জ লয়ের সমস্ত ম্যাথগুলো তোমরা করবা। করার পরে যেগুলো পারবা না আমাদেরকে একটু নক করবা, স্যার আমরা অমুক বইয়ের বা এইরকম একটা অঙ্ক দেখলাম, এটা তো পারি না স্যার, এইগুলো একটু করে দিবেন। তখনই হবে তোমাদের অ্যাকচুয়াল পড়াশোনা। আমরা করে দেবো, তোমরা প্র্যাকটিস করবে, দু একটা পারবে না সেটা সলভ করে দেবো, এই তো আমাদের পড়াশোনা। এনিওয়ে, এখন আমরা চলে যাই ওখান থেকে, প্রেসার ল থেকে বাদ দিয়ে এখন আমরা চলে যাবো অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। লেখো অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। অ্যাভোগাড্রোস ল বলতে পারে, অথবা ল আসলে না, এটা হাইপোথিসিস।
অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, দেখো তোমরা এর আগে পড়েছো। অ্যাভোগাড্রো বলছে একটা কোনো গ্যাসের যে 1 মোল গ্যাসের, যে কোনো গ্যাসের জন্য যে পরিমাণ আমাদের মলিকুলস থাকবে, সেই মলিকুলস নাম্বার অফ মলিকুলস কি হবে 1 মোল গ্যাসের জন্য ফর আইডেন্টিক্যাল কন্ডিশন। আইডেন্টিক্যাল কন্ডিশন মানে হলো যেখানে টেম্পারেচার, প্রেসার কনস্ট্যান্ট থাকবে প্রত্যেকটা গ্যাসের জন্য, এবং 1 মোল যে কোনো গ্যাসের যে নাম্বার অফ মলিকুলস থাকবে সেটা ফিক্সড। সেটা কি? ধরে নাও এই একটা ক্লোজ কন্টেইনার, এটা হলো আমাদের এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, এখানে 3টা কন্টেইনার আমি রাখলাম। এখানে হাইড্রোজেন গ্যাস দিলাম 1 মোল, 1 মোল। এটা নিলাম অক্সিজেন গ্যাস নিলাম 1 মোল, আর এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিলাম আমরা 1 মোল। তাহলে এখানে আইডেন্টিক্যাল কন্ডিশন কি? টেম্পারেচার এন্ড প্রেসার ফিক্সড। এখানে টেম্পারেচার এন্ড প্রেসার কি? ফিক্সড। এখানে টেম্পারেচার, প্রেসার ফিক্সড, অর্থাৎ এক কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ধরে নাও এটা 1 এসটিপি, তার মানে প্রত্যেকটা 1 এসটিপি, বা 1 এসটিপি না হলেও হবে এসটিপি, একই কন্ডিশন হতে হবে। এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm প্রেসার। সেটা হতে পারে তুমি যদি এটা 10 ডিগ্রি সেলসিয়াস আর 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার না, তাহলে এটাও তাই নিতে হবে। অর্থাৎ সেম কন্ডিশন বলা হয়েছে। অর্থাৎ আইডেন্টিক্যাল কন্ডিশনে যদি 1 মোল গ্যাস, ডিফারেন্ট টাইপ অফ গ্যাস যদি নেওয়া হয় 1 মোলের, তাহলে প্রত্যেকটা গ্যাসের একই নাম্বার অফ মলিকুলস থাকবে। অর্থাৎ এই কন্ডিশনে এখানে হাইড্রোজেনের 1 মোল মানে 2 গ্রাম, এটার অক্সিজেনের মানে 32 গ্রাম, এটা মানে হলো 44 গ্রাম। এখানে যদি তুমি মলিকুলের সংখ্যা কথার কথা n নাম্বার মলিকুল পাও, এখানেও তুমি পাবে n নাম্বার মলিকুল, এখানেও পাবে n নাম্বার মলিকুল। মলিকুলের সংখ্যা কিন্তু দেখো গ্যাসগুলো আলাদা, অ্যামাউন্ট আলাদা, কিন্তু এখানে যতগুলো মলিকুলস থাকবে এখানেও ঠিক ততগুলো মলিকুলস থাকবে। তবে কন্ডিশন আইডেন্টিক্যাল কন্ডিশন হতে হবে। অর্থাৎ একই টেম্পারেচার এন্ড প্রেসারে ডিফারেন্ট গ্যাসের 1 মোলের জন্য নাম্বার অফ মলিকুলস ফিক্সড। তাই অ্যাভোগাড্রো বলতেছে at identical condition, অর্থাৎ fixed temperature and pressure, the number of molecules of 1 mole of any gases be fixed। আর সেই ফিক্সডটা কত ফর 1 মোলের জন্য? সে তখন সেই ভ্যালুটা বলছে 6.023 into 10 to the power 23, 6.023 into 10 to the power 23, 6.023 into 10 to the power 23। এটা তোমাদের একটু আইডিয়া আছে যেহেতু তোমরা ক্লাস 9 10 এ পড়েছো। এখন সবাই কি ক্লিয়ার? তাহলে যদি অ্যাভোগাড্রোস ল লেখা হয় তাহলে আমরা লিখবো কি? লিখো ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস। আইডেন্টিক্যাল কন্ডিশন বলতে গেলে একটা ভলিউমটা ইকুয়াল হতে হবে, ভলিউম। অর্থাৎ লিখো ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। লিখো ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস এট সেম টেম্পারেচার এন্ড প্রেসার আর আইডেন্টিক্যাল কন্ডিশন লিখতে পারো। আইডেন্টিক্যাল কন্ডিশন, conditions, the identical conditions of temperature and pressure contain equal number of molecules। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফোন দিছিলাম তো। ওই যে আপনি ক্লাসগুলো দেখেন, আর ওই যে ক্লাস 8-এর ব্যাপারে তো 20 তারিখে দেওয়ার কথা, ওটা দিয়েছেন? না, এটা আমি তো অনেক আগে বলেছি, এখন তো আমার কাছে কথা শুনতে হচ্ছে। আমি বললাম যে আমরা 15 তারিখের মধ্যে দিয়ে দেবো, এখন আমাকে বলতেছে পরে আপনাদের তো দেওয়া হয়নি। হ্যাঁ, এই জন্য দিয়েছিলাম। আর ওই ক্লাসগুলো, আচ্ছা ক্লাসগুলো একটু দেখবেন। আমি এখন ক্লাস আছি জানেন,
দেখছেন? এই যে এখন একটা মেসেজ দিচ্ছে স্যার কাল রাত্রে, যে যখন একটা টিচার ক্লাস নেবে সেই ডিপার্টমেন্টের সব টিচাররা সেই ক্লাসটা দেখবে। এই জন্য আমি রাসুলকে ফোন দিয়েছিলাম, আপনাকে ফোন দিয়েছিলাম, ফিরোজকে ফোন দিয়েছিলাম, সবাইকে ফোন দিয়েছিলাম, জোয়াইকে ফোন দিয়েছিলাম, ওরা সবাই দেখতেছে ক্লাস। আচ্ছা ঠিক আছে মিস, আমি ক্লাস নিচ্ছি, ওকে। দেখো এটাই হলো আমাদের অ্যাভোগাড্রোস ল। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস, তার মানে কি V proportional to the number of molecules, এর মানে নাম্বার অফ মলিকিউলস। তাহলে V proportional ইকুয়াল ভলিউমে অল গ্যাসে আমাদের এক আইডেন্টিক্যাল কন্ডিশন সেম টেম্পারেচার প্রেসার যদি থাকে, ভলিউম যদি ফিক্স থাকে তাহলে নাম্বার অফ মলিকিউলস ফিক্স থাকবে। এটাই হলো আমাদের অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। তাহলে এটাকে আমরা যদি ল আকারে বলি তাহলে লিখবো at constant temperature and pressure the volume of definite volume of a gas is directly proportional to the number of molecules। তাহলে আমরা বলতে পারি যে directly the mass of a volume of a gas under identical condition of same temperature and pressure is directly proportional to the number of molecules। তো যাক, এটা হলো আমাদের অ্যাভোগাড্রোস ল। তাহলে আমরা বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল আমরা পড়লাম। এখন আমরা দেখে আসি এই অ্যাভোগাড্রোস লর নিয়মের ম্যাথগুলো একটু দেখে আসি। একদম সহজ, ক্লাস 9 10 এ তোমরা অনেক করেছো। যেমন যদি বলা হয় হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান মলিকিউল অফ অক্সিজেন গ্যাস, করো তো দেখি কেমন পারো। লেখো হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান মলিকিউল অফ অক্সিজেন গ্যাস। একটা অক্সিজেন মলিকিউলের মাস বের করো তো দেখি কেমন পারো। হোয়াট ইজ দ্য মাস অফ one molecule of oxygen gas? তোমরা কি বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আয়েশা রহমান, তোমার এখন কোনো ক্লাস আছে? টাইম শেষ আমি জানি, তোমার এখন কোনো ক্লাস আছে? আয়েশা রহমান, আমাকে উত্তর দাও, তোমার এখন কোনো ক্লাস আছে? আমাদের কাছে ঘড়ি আছে, আমরা জানি। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান মলিকিউল অফ অক্সিজেন গ্যাস, করো সবাই। আনসার 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম ইউনিট। আমি একটু দেখি, 1 মোল, নিয়মটা কি, 1 মোল অফ অক্সিজেন ইকুয়ালস টু 32 গ্রাম। আর 1 মোলে কতগুলো থাকে, 1 মোল গ্যাস কন্টেন কত, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস। আমরা একটা মলিকিউলের মাস বের করব। 1 মোলের এত গ্রাম, 1 মোলে এত মলিকিউলস, তাহলে আমরা বলতে পারি এত মলিকিউলের মাস হলো 32 গ্রাম। therefore the mass of 6.023 into 10 to the power 23 molecules is 32 গ্রাম। তাহলে একটা মলিকিউলের মাস হলো 32 ডিভাইডেড বাই 6.023 into 10 to the power 23। ক্যালকুলেট করলে যা হবে সেটা হবে এত গ্রাম। সেটা তুমি সামিয়ানুর কত লিখছো,
5.3, এটা যদি তাই হয় তাই হবে 5.3 ইন্টু 10⁻⁻23, 5.3 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হলো আনসার। হ্যাঁ রায়ান, এটাই। সবাই যদি একই আসে এরকম, তাহলে অ্যাভোগাড্রোস লর আরেকটা জিনিস দেখো, তোমরা ভলিউমের ব্যাপারটাও জানো। ভলিউমটা কি? ভলিউমটা হলো মোলার ভলিউম। মোলার ভলিউম কাকে বলে? মোলার ভলিউম হচ্ছে যে ভলিউম, এক মোল কোন গ্যাসের ভলিউম। এসটিপি তে সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো সেটা ক্যালকুলেট করে দেখেছে, এক মোল যদি কোনো গ্যাস হয়, এক মোল কোন গ্যাসের ভলিউমটা হবে আমাদের 22.4 লিটার, মানে এসটিপি। এসটিপি তে 1 মোল অফ এনি গ্যাস এর ভলিউমটা হবে 22.4 লিটার। সেটা হতে পারে হাইড্রোজেন, হতে পারে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, যে কোনো গ্যাসের এসটিপি তে 1 মোল যে অকুপাইড পোরশনটা হবে 22.4 লিটার। তাহলে যদি বলা হয় what is the volume of 5 gram of oxygen gas at STP করো, what is the volume of 5 liter, what is the volume of 5 gram of nitrogen gas at STP? 5 গ্রাম নাইট্রোজেন গ্যাসের ভলিউম কত এসটিপি তে? করো তো দেখি। এখন কি এরকম দেখা যায়? ঠিক আছে, লোপামিস দেখেন। What is the volume of 5 gram of nitrogen gas at STP? এটা করো। আর এগুলো তো 19 এর করা, এগুলো তো পারার কথা। আনসার 4 লিটার। 5 গ্রাম নাইট্রোজেনের ভলিউম কত? অর্থাৎ এক মোল কত? এক মোল হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন ইকুয়ালস টু 1 মোল নাইট্রোজেন। আর 1 মোলে কতগুলো থাকে? 22.4 লিটার এট এসটিপি। তাহলে আমরা বলতে পারি না 28 গ্রামের ভলিউম হচ্ছে 22.4 লিটার, 1 গ্রামে কত? 22.4 ডিভাইডেড বাই 28, আর 5 গ্রামে কত? বলো, এটা ক্যালকুলেট করলে কি তোমার ওটা আসে? 5 আসে? তুমি কত করেছো? 4 লিটার আসে? তা আসবে কেন? আসতেও পারে, দেখি করো তো দেখি। 4 5 20 0 5 10 10 112 বাই 28, 5 দিয়ে গুণ করলে 5 40 0। আমার মনে হয়নি, দেখো তো 112 ডিভাইড বাই 28 করো। আনসার এখানে তোমরা বলছো কত হবে? এটা যদি 4 দিয়ে গুণ করি, 4 টা 32, 4 দোকানে 8 9 10 11, ইয়েস 4 লিটার। আনসার ঠিক আছে সামিয়ানুর।
হ্যাঁ, ঠিক আছে, আনসার ঠিক আছে। অ্যাভোগাড্রোস ল পর্যন্ত আমরা শিখলাম। এখন অ্যাভোগাড্রোস ল পরে আমাদের বয়েলস এবং চার্লসের কম্বিনেশন ল, অর্থাৎ কম্বাইন ল, বয়েলস এন্ড চার্লস ল, এটার উপরে আর একটা আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আরেকটা ক্লাস নিয়ে অর্ধেক প্রায় শেষ হয়, অর্থাৎ বয়েল, চার্লস, আইডিয়াল ল ইকুয়েশন এগুলো পড়লে মোটামুটি একটা লেভেল পর্যন্ত আসবে। আসলে তোমাদের সপ্তাহে হয়েছে ক্লাস মাত্র একটা, আর সবচেয়ে বড় দুঃখের কথা হলো যে তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে ক্লাস নিয়ে কী লাভ? আমাদের কষ্ট দিয়ে লাভ নেই। তোমরা যদি শিখতে না চাও, সবাইকে বলো শিখতে না চাইলে দরকার নেই পড়াশোনা করার, দরকার কি দরকার? একদম শুয়ে বসে ঘুমিয়ে তো পারা যাবে না, রোজার মাস কিছু বলা যায় না। তো তারপরেও তো এখন কয়টা বাজে? এখন বাজে 1:30টার উপরে বাজে। তোমরা দেখে শুয়ে বসে বিভিন্নভাবে তোমরা দেখতে পারো। হ্যাঁ, বরং ওটা গেমস না খেলে, চ্যাট না করে তোমরা এটা দেখো। এই তো আর কয়টা দিন, তারপরে ইউনিভার্সিটিতে পড়ার সময় তারপর যা করবা করো। অন্তত এই একটা বছর প্লিজ সবাই একটু মনোযোগ দাও, একটু শিখে নেওয়ার চেষ্টা করো। ওকে, তাহলে সবার হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বা কতটুকু বুঝছো আমাকে একটু জানাও। আজকের ক্লাসটা কতটুকু তোমরা জেনেছো বা কতটুকু শিখেছো, বিশেষ করে চার্লস লটা ভালো শিখেছো কিনা আমি একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে। চার্লস লটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর খুঁটিনাটি বিষয় যা আছে, আমি চার্লস ল, অ্যাভোগাড্রোস ল নিয়মের ম্যাথ, চার্লস ল এন্ড ম্যাথ এবং চার্লস লটা এবং কিছু টেকনিক্যাল জিনিস, যেটা এসটিপি, এসএটিপি, তারপরে ওখানে মোলার ভলিউম এবং আরও কিছু জিনিস শিখলাম। সেটা হলো যে কিভাবে ইউনিট চেঞ্জ করতে হয়, কি ইউনিটের কি মিনিং। ওকে, তাহলে ভালো থাকো, বেস্ট অফ লাক, আবার দেখা হবে সামনের ক্লাসে।